ওকে, আসসালামু আলাইকুম। আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই ভালো আছো, আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আমি পরিচিতি একটু বলে দেই। আমি মোহাম্মদ রুবেল হোসেন, সহকারী শিক্ষক, আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিড়িরবন্দর, দিনাজপুর। আজকে আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের অধ্যায় প্রথম, পাঠের শিরোনাম আমাদের পরিবেশ, সময় 30 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠ শেষে তোমরা যে জানতে পারবা সে বিষয়গুলো একটু বলে দেই। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল কি তা বলতে পারবে। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য লিখতে ও বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ এবং ছবিতে কি কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জীব অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। এখানে যেমন প্রাণীর মধ্যে রয়েছে মুরগি, পাখি এবং গরু। আর উদ্ভিদের মধ্যে রয়েছে যেমন শস্য ক্ষেত, উদ্ভিদ এবং কিছু ঘাস। তো এই যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে সম্পর্ক তা আমরা দেখতে পাচ্ছি। দেখো, গরু কি খায়? গরু ঘাস খায়। এবং মুরগি কি খাচ্ছে? শস্য দানা খাচ্ছে। এবং পাখিও কিন্তু বিভিন্ন উদ্ভিদের ফল খেয়ে বেঁচে থাকে। তো প্রাণী আমরা দেখতে পাচ্ছি যে প্রাণী, তাহলে আমরা বলতে পারবো যে সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা দেখতেই পাচ্ছি যে গরু ঘাস খেয়ে তার শক্তি সঞ্চয় করে, মুরগি শস্য দানা খেয়ে শক্তি সঞ্চয় করে। তো আমরা এই জন্যই বলতে পারবো যে সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ কিভাবে তার নিজের খাবার নিজেই তৈরি করে। আমরা জানি বা আমরা এর আগেও অল্প কিছু হলেও জানতে পেরেছি যে উদ্ভিদ তার নিজের খাবার সে নিজেই তৈরি করে। কার মাধ্যমে? সূর্যের আলো ব্যবহার করে। এই যে উদ্ভিদ যে নিজের খাবার নিজে তৈরি করে, এটাকে বলা হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। অর্থাৎ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে সে কি করে? নিজের খাবার নিজেই তৈরি করে। ঠিক আছে? এই উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করে, এই জন্য এটাকে বলা হয় উৎপাদক। উদ্ভিদ কারো উপর প্রাণীর উপর নির্ভর করে না, সে কি করে? নিজের খাবার নিজেই তৈরি করে। কার মাধ্যমে? সূর্যের আলো। অর্থাৎ সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ কি করে? নিজের খাদ্য নিজেই তৈরি করে। এজন্য উদ্ভিদকে বলা হয় উৎপাদক। সে নিজের খাবার নিজেই তৈরি করে, সে কারো উপর নির্ভর করে না। আমরা আরও দেখতে পাচ্ছি যেমন ঘাস ফড়িং। আমরা দেখেছি যে ঘাসে কিন্তু অনেকগুলো ঘাস ফড়িং দেখতে পাই, এই ধরনের ফড়িং কিছু দেখতে পাই। তো এই যে ঘাস ফড়িংগুলো রয়েছে, এই ঘাস ফড়িং হচ্ছে একটি প্রাণী, আর এই ঘাস হচ্ছে উদ্ভিদ। তো ঘাস ফড়িং কী খেয়ে বেঁচে থাকে? তাহলে আমরা জানি যে ঘাস ফড়িং কি খায় বেঁচে থাকে? ঘাস ফড়িং কি খাচ্ছে? ঘাস ফড়িং খেয়ে বেঁচে থাকে। তাহলে আমরা বলতে পারি যে ঘাস ফড়িং ঘাস খেয়ে বেঁচে থাকে। ঘাস ফড়িং কি খেয়ে বেঁচে থাকে? ঘাস ফড়িং ঘাস খেয়ে শক্তি সঞ্চয় করে বেঁচে থাকে। তো এরকম আরও কিছু প্রাণী রয়েছে যেগুলো অন্য প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে। আমরা মনিটরে আরও দেখতে পাচ্ছি
দেখো এখানে ব্যাঙের ছবি রয়েছে। হ্যাঁ, ব্যাঙ কি খেয়ে বেঁচে থাকে তাহলে? তাহলে ব্যাঙ আমাদের এই ঘাস ফড়িংকে খেয়ে বেঁচে থাকে এবং শক্তি সঞ্চয় করে। ব্যাঙ পোকামাকড় খেয়ে কি করে? তার শক্তি সঞ্চয় করে বেঁচে থাকে। অনুরূপভাবে আমরা আরও দেখতে পাবো, যেমন এখানে রয়েছে ব্যাঙ এবং সাপ। তাহলে সাপ কি খেয়ে বেঁচে থাকে? সাপ দেখতে পাচ্ছি সাপ কিন্তু ব্যাঙ খেয়ে কি বেঁচে থাকে এবং শক্তি সঞ্চয় করে। আমরা দেখতে পেলাম অনুরূপভাবে আরও কিছু প্রাণী রয়েছে, যেমন দেখো ঈগল কি খেয়ে বেঁচে থাকে? ঈগল তাহলে সাপ খেয়ে বেঁচে থাকে। এই যে আমরা আরও কিছু ছবি দেখতে পাচ্ছি মনিটরে, তো এটাকে আমরা কি বলবো? দেখো প্রথমে দেখলাম যে উদ্ভিদ খেয়ে ঘাস ফড়িং বেঁচে থাকে এবং ঘাস ফড়িংকে খেয়ে ব্যাঙ বেঁচে থাকে, এবং ব্যাঙকে কে খেয়ে বেঁচে থাকে? সাপ। আবার সাপকে কে খায়? ঈগল খায়। এইভাবেই কিন্তু উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণীতে শক্তি কি হয়? শক্তির প্রবাহ হয়। তো এই শক্তির প্রবাহটাকে আমরা বলি কি বলি? খাদ্য শৃঙ্খল। উদ্ভিদ কি করে? আমি আবারও বলছি, উদ্ভিদ তার খাবার তৈরি করে সূর্যের মাধ্যমে। এই উদ্ভিদকে কে খায়? ঘাস ফড়িং খায়। আবার ঘাস ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙ। ব্যাঙকে কে খাচ্ছে? সাপ। সাপকে আবার কে খায়? ঈগল। এই যে উদ্ভিদ থেকে প্রাণীতে বিভিন্ন ধরনের প্রাণীর যে বেঁচে থাকার যে একটা সম্পর্ক বা ক্রিয়া অর্থাৎ কাজ রয়েছে, এই কাজটাকেই বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। এটাকে আমরা তাহলে কি বলবো? উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণীতে শক্তি প্রবাহের যে ক্রিয়া, সেটাকে বলবো। তাহলে খাদ্য শৃঙ্খল কি? আমি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকেই বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আমি আবারও বলছি, উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকেই বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। তাহলে তোমরা জানতে পারলা যে খাদ্য শৃঙ্খল কি। এখানে কিছু ছবি লক্ষ্য করো। দেখো আমরা দেখতে পাচ্ছি ঘাস থেকে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে পতঙ্গভোজী প্রাণী, পতঙ্গভোজী থেকে কি ঈগলে যাচ্ছে। এখানে আরও কিছু রয়েছে, যেমন ঘাস ফড়িংকে আবার ব্যাঙ, ব্যাঙকে আবার সাপ, সাপকে আবার ঈগল খেয়ে বেঁচে থাকে। এরকম আরও কিছু খাদ্য শৃঙ্খল রয়েছে। দেখো, হ্যাঁ, যেমন এই শস্যদানা খায় ইঁদুর, ইঁদুরকে আবার কে খায়? ঈগল। এরকম কিছু আরও কিছু খাদ্য শৃঙ্খল রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো কাঠবিড়ালি কি খায়? গাছের লতা পাতা খায়, ঠিক আছে। আবার এই কাঠবিড়ালিকে কে খায়? ঈগল খায়। আমি আবারও কিছু খাদ্য শৃঙ্খল দেখাচ্ছি। দেখো এখানে গাছের লতা পাতা খায় হরিণ, হরিণকে আবার কে খায়? বাঘ। এই যে একটি পরিবেশে কিন্তু এই খাদ্য শৃঙ্খলগুলো দেখা যায়। তো এই যে খাদ্য শৃঙ্খল একটি পরিবেশে কি থাকলো? দেখা যায় যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল দেখা যায়। এই খাদ্য শৃঙ্খলটাকে, এই যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল রয়েছে, তাহলে আমরা ছবিতে কি কি খাদ্য শৃঙ্খল দেখতে পেলাম? দেখো ঘাস, খরগোশ, হরিণ, বাঘ, হ্যাঁ, অনুরূপভাবে ঘাস, ঘাস ফড়িং, পতঙ্গভোজী পাখি, ঘাস ফড়িং, সাপ, ঈগল। আবারও একটি খাদ্য শৃঙ্খলা রয়েছিল, ঘাস, কাঠবিড়ালি, ঈগল,
তো একাধিক খাদ্য শৃঙ্খল একত্রে মিলে যে জাল তৈরি করে সেটাকে আমরা কি বলি? একাধিক খাদ্য শৃঙ্খল একত্রে মিলে যে জাল তৈরি করে এটাকে বলা হচ্ছে খাদ্য জাল। তাহলে খাদ্য জাল কি? আমরা বলতে পারবো যে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রে মিলে যে জাল তৈরি করে এটা কি বলছি? খাদ্য জাল। তাহলে একটি খাদ্য জালে কিন্তু একাধিক কি থাকে? খাদ্য শৃঙ্খল থাকে। আর আমরা এর আগে জানতে পারলাম যে একটি খাদ্য শৃঙ্খলে কিন্তু এক বা একাধিক খাদক থাকে, ঠিক আছে। আর খাদ্য শৃঙ্খলে কিন্তু একটু ভিন্ন, সেটা হচ্ছে একাধিক কি রয়েছে? খাদ্য শৃঙ্খল রয়েছে। তো এখন আমরা খাদ্য জাল কাকে বলে বলতে পারবো? হ্যাঁ, আমরা বলবো যে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রে মিলে যে জাল তৈরি করে তাকে বলা হচ্ছে খাদ্য জাল, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটু ভালো করে লক্ষ্য করো, একাধিক খাদ্য শৃঙ্খল একত্রে মিলে যে জাল তৈরি করে তাকে বলা হচ্ছে খাদ্য জাল। আচ্ছা, এবার খাদ্য জালের একটি চিত্র আমি দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু একটা খাদ্য জালের ছবি, যেমন গ্রিন প্লান্ট, ঠিক আছে। এইটাকে আবার ছাগল কি খায়? পাতা খায়। ছাগলকে আবার কে খায়? শিয়াল খায়, না? আর শিয়ালকে আবার কে খায়? বাঘ। অনুরূপভাবে খরগোশকে আবার বন্য বিড়াল খায়, বন্য বিড়ালকে আবার সিংহ খায়। যেমন ইঁদুরকে আবার ঈগল খায়, পেঁচা খায়, পেঁচা। অনুরূপভাবে আবার ইঁদুরকে আবার সাপ খায়, সাপকে আবার ঈগল খায়। তো এই যে একটা জালের মতো রয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে খাদ্য জাল। এটা একটা জটিল প্রক্রিয়া, অর্থাৎ অনেকগুলো প্রাণী থাকে, অনেকগুলো খাদক থাকে, ঠিক আছে, এবং উদ্ভিদও থাকতে পারে এবং থাকবে। এই জন্য এটাকে বলা হচ্ছে জালের মতো। দেখে এই খাদ্যের যে একটা বিভিন্ন ধরনের খাদ্য জালের যে খাদ্য শৃঙ্খলের যে একটা সম্পর্ক, অর্থাৎ বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল রয়েছে এবং এটাকে জালের মতো বলা হচ্ছে। হ্যাঁ, দেখো এখানে অনেকগুলো খাদক রয়েছে এবং উদ্ভিদ রয়েছে, দেখে এটাকে বলা হচ্ছে খাদ্য জাল। তাহলে আমরা এবার খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য কি আমরা বলতে পারবো। এখন আমরা প্রথমেই সংজ্ঞাটা দিতে পারি যে খাদ্য শৃঙ্খল কি। খাদ্য শৃঙ্খল হচ্ছে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর খাদ্য জাল হচ্ছে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রে মিলে যে জাল তৈরি করে তাকে বলা হচ্ছে খাদ্য জাল। তাহলে দুইটা ভিন্ন, অর্থাৎ একটা হচ্ছে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকেই বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল, আরেকটা হচ্ছে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রে মিলে যে জাল তৈরি করে তাকে বলা হচ্ছে খাদ্য জাল। আমি আরেকটা বললাম যে খাদ্য শৃঙ্খলে কিন্তু একাধিক খাদক থাকে, আর খাদ্য জালে কিন্তু এক বা একাধিক খাদ্য শৃঙ্খল থাকে। আমরা এটাও দিতে পারি, একটি খাদ্য শৃঙ্খলে একাধিক খাদক থাকে। খাদক হচ্ছে যারা খাবার খায়, অর্থাৎ যারা অন্য জীবকে ভক্ষণ করে, অর্থাৎ যেমন ব্যাঙ, সাপ, এগুলো কিন্তু অন্য জীবকে ভক্ষণ করে বেঁচে থাকে, এই জন্য এদেরকে বলা হয় খাদক, ঠিক আছে। তো একটি শৃঙ্খলে একাধিক খাদক থাকে, আর একটি খাদ্য জালে একাধিক কি থাকে? খাদ্য শৃঙ্খল থাকে। এবার আমরা আমাদের পাঠ্য বই সংযুক্তি অর্থাৎ 7 পৃষ্ঠা আমরা বের করি এবং মনোযোগ সহকারে কিছু যে এটা আছে আমরা একটু পড়ে নেই। আমি বলে দিচ্ছি, সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়।
একটি বাস্তু সংস্থানের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকেই কিন্তু প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। আমরা দেখতে পাচ্ছি সবুজ উদ্ভিদ এইটা থেকেই কিন্তু আমাদের খাদ্য শৃঙ্খল শুরু। দেখো সবুজ উদ্ভিদ অর্থাৎ ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল। দেখো এখানেও কিন্তু যে ছবিটি দেওয়া আছে এ থেকেও আমরা বুঝতে পারি যে প্রতিটি খাদ্য শৃঙ্খল কিন্তু শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে। আর এটা কিন্তু বিভিন্ন প্রাণীতে শক্তি প্রবাহের একটা ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আছে, এই যে একেই বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আমি এবার খাদ্যজাল কি আমরা আরেকটু ক্লিয়ারভাবে জেনে নেওয়ার জন্য দেখো বইয়েও কিন্তু এভাবে দেওয়া আছে যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণীর কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত, যেমন ঈগল, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে বেঁচে থাকে। আবার সাপ কি করে? খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খায়। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যে জাল তৈরি করে এটা কি বলা হচ্ছে? খাদ্য জাল। ঠিক আছে, দেখো এখানেও ছবিটি কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে যেমন এখানেও ছবিতেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। দেখো উদ্ভিদ থেকেই কিন্তু এগুলো শুরু হয়েছে, খাদ্য শৃঙ্খলগুলো শুরু হয়েছে। আবার এইখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল রয়েছে। দেখো অনেকগুলো খাদ্য শৃঙ্খল রয়েছে। এই একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যে জালের তৈরি করে, যে জাল তৈরি করে এটা কি বলা হচ্ছে? খাদ্য জাল। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালোভাবে ক্লিয়ার হয়েছে যে খাদ্য জাল কি ও খাদ্য শৃঙ্খল কি। এবার কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। দেখো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? বলতে পারবা না? হ্যাঁ, কোনটি তাহলে হবে বলো দেখি? আলো, পানি, খাদ্য না বাতাস? কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? কোনটি? হ্যাঁ ঠিক বলেছ, খাদ্য। তাহলে প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল হচ্ছে খাদ্যের জন্য। ঠিক আছে, আরও একটি প্রশ্ন রয়েছে, নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? এখানে দেখো ক নাম্বার ঘাস ফড়িং, ঘাস, সাপ, ব্যাঙ, ব্যাঙ, ঘাস ফড়িং, ঘাস, সাপ, সাপ, ঘাস ফড়িং, ঘাস, ব্যাঙ, ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ। কোনটা হবে? দেখো আমরা জানি যে খাদ্য শৃঙ্খল শুরু হয় কি দিয়ে? সবুজ উদ্ভিদ দিয়ে। ঠিক আছে, সবুজ উদ্ভিদ থেকেই কিন্তু খাদ্য শৃঙ্খলের শুরু। তাহলে প্রথমের যে অপশনগুলো রয়েছে এগুলোতে কিন্তু কোনোটি সবুজ উদ্ভিদ থেকে শুরু হয়নি। ঘাস অর্থাৎ ঘ নম্বর শুরু হয়েছে সবুজ উদ্ভিদ থেকে, উদ্ভিদ দিয়ে, যেমন ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ। তাহলে সঠিক উত্তর হবে আমাদের ঘ নাম্বার, অর্থাৎ ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরও একটি প্রশ্ন তৈরি করব। সেটি হচ্ছে নিচের নামগুলো সাজিয়ে একটি উপযুক্ত খাদ্য শৃঙ্খল তৈরি করি। এখন আমরা খাদ্য শৃঙ্খল তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? প্রথমেই আমি বলেছিলাম যে সবুজ উদ্ভিদ থেকে শুরু করতে হবে। এখানে সবুজ উদ্ভিদ তো নেই, তাহলে কি হবে? দেখো এখানে রয়েছে বাঘ, কবুতর, গম, শেয়াল। তাহলে এখানে আমরা কোনটাকে প্রথমে নিয়ে আসবো? তাহলে আমাদের এখানে আসবে কোনটা? গম। তারপরে গম কে খায়? কবুতর। কবুতরকে আবার কে খায়? শেয়াল। শেয়ালকে তাহলে কে খায়? বাঘ। এভাবেই কিন্তু আমরা এই খাদ্য শৃঙ্খলটা তৈরি করে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে আরও একটি প্রশ্ন রয়েছে, যেমন খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে দুইটি পার্থক্য লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু তোমাদের পরীক্ষাও আসতে পারে বা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হতে পারে। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে দুইটি পার্থক্য লিখো, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো আমরা এর আগেও জানলাম যে খাদ্য শৃঙ্খল কি, ঠিক আছে, এবং খাদ্যজালের মধ্যে দুইটি পার্থক্য আমি এর আগে সলভ করে তোমাদের দেখিয়েছি। সবুজ উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণী, খাদ্য শৃঙ্খল হচ্ছে সবুজ উদ্ভিদ থেকে
বিভিন্ন প্রাণীর মধ্যে ধারাবাহিক খাদ্যের যে ধারাবাহিক প্রক্রিয়া এটা কি বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খলের যে জাল তৈরি, খাদ্য শৃঙ্খলের দ্বারা যে জাল তৈরি হয় এটা কি বলা হচ্ছে খাদ্য জাল। একটি খাদ্য শৃঙ্খলে একাধিক কি থাকে, খাদক থাকে, আর একটি খাদ্য জালে এক বা একাধিক কি থাকে, একাধিক কি থাকে, খাদ্য শৃঙ্খল থাকে। এইভাবে কিন্তু আমরা পার্থক্যগুলো লিখতে পারবো। খাদ্য শৃঙ্খল হচ্ছে সরল প্রক্রিয়া আর খাদ্য জাল হচ্ছে জটিল প্রক্রিয়া। এইভাবে আমরা পার্থক্যগুলো লিখতে পারবো বা লিখবো, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিতে যাচ্ছি, সেটি হচ্ছে তোমাদের বাড়ির নিকট পরিবেশ পর্যবেক্ষণের মাধ্যমে 3টি খাদ্য শৃঙ্খল শনাক্ত করবে, 3টি, এবং সেগুলো খাতায় লিখে রাখবে, ঠিক আছে। এই যে তোমরা বাসায় বসে আছো এবং এই কাজটি তোমরা মনোযোগ দিয়ে করবে এবং সেগুলো একটু খাতায় লিখে রাখবে, পরবর্তীতে একটি কাজে লাগবে, ঠিক আছে। আজকে এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে, ধন্যবাদ।